C4H6 আমাদের তো মনে আছে CnH2 এই সাধারণ সংকেত অনুযায়ী যদি মেলে তাহলে কি কি হবে? অ্যালকাইন হবে। অ্যালকাইন সমাণু হবে আর হবে সাইক্লোঅ্যালকিন। আর হবে ডাইন। ডাইইন মানে দুইটা দ্বিবন্ধন। তাহলে যেটা HW ছিল সেটা একটু করি। দেখো এই এই সাধারণ সংকেতের একটা HW ছিল C4H6 এই সাধারণ সংকেত অনুযায়ী যৌগ। দেখো CnH2 এই সাধারণ সংকেত অনুযায়ী তাহলে সমাণু হবে কি কি? অ্যালকাইন হবে, সাইক্লোঅ্যালকিন হবে আর ডাইন হবে। এই তিন প্রকারের সমাণু হবে। তাহলে আমরা HWটা প্র্যাকটিস করি, দেখো তোমারটা হয়েছে কিনা। তোমার খাতায় তো করেছো, দেখো সবগুলো পেরেছো কিনা। অ্যালকাইন কয় কার্বনের? 4 কার্বনের। 4 কার্বনের এই একটা অ্যালকাইন করা যায়, 1 নং কার্বনের ত্রিবন্ধন। চার কার্বনের এই একটা অ্যালকাইড করা যায় 2 নং কার্বনের ত্রিবন্ধন। এটা কি হলো কিনা দেখো। এটা কি হলো নতুন কোন যৌগ? না স্যার, এটা তো প্রথমটাই। তাহলে এটা নতুন কিছু হয় নাই। এইটা কি হয় দেখো, এটার সমস্যা কি? না স্যার, 5টা হয়ে যায়। মাঝখানে কার্বনের 5 হাত হয়ে যায় 5 যোজনী, তা অসম্ভব। এটা অসম্ভব কিন্তু। তাহলে অ্যালকাইন সমাণু হয় এই দুইটাই, আর করা যায় না। পারলে বলো। অ্যালকাইন হবে দুইটাই। আর সাইক্লোঅ্যালকিন 4 কার্বনের সাইক্লোঅ্যালকিন সাইক্লোবিউটিন হবে। এছাড়া সাইক্লোঅ্যালকিন কিন্তু এই একটা করা যায়। আর কি কোনো সাইক্লোঅ্যালকিন করা যায় বলো? না স্যার। কেন? আমি যদি এইটা লিখি, দেখো এইটা হয় কিনা, নতুন সমাণু হলো কিনা দেখো। এটার আগেরটা এক যৌগ নয়, মিলাও, আগেরটার সাথে মিলাও। এটা এক যৌগ না, আলাদা যৌগ। এবং আরো একটা লেখা যায়, এখানটাতে লিখি। এটাও তো সাইক্লোঅ্যালকিন। এটা কিন্তু এর আগে লিখিনি আমরা।
আর কোন সাইক্লোঅ্যালকিন কি করা যায় পারলে বলো। যায় না, আর কোন সাইক্লোঅ্যালকিন তৈরি করা যায় না। ডাইন করা যায় কয়টা দেখো, 4 কার্বনের 2টা দ্বিবন্ধন, ধরো প্রথম কার্বনের দ্বিবন্ধন, একটা গ্যাপ গিয়ে দ্বিবন্ধন, আর ডাইন এই একটাও করা যায়। আর কিন্তু কিছু করা যায় না ডাইন। কেউ যদি বলো স্যার আমি এরূপ একটা ডাইন লিখবো, দেখো সেটা নতুন কোনো সমাণু হবে না, এটা একটা ভুল লেখা হবে। এখানে মাঝখানের কার্বনে 5 যোজনী 5 হাত হয়ে গেছে, যা অসম্ভব, এটি অসম্ভব। তাহলে এটা কি নতুন সমাণু হলো না ভুল হলো বলো। ভুল হবে। তাহলে এতগুলো সমাণু সম্ভব, যেটা এইচডব্লিউ দিয়েছিলাম সেটাতে। এখন আবার লেখো সবাই, CN H2 আইজেন আর 2টা অক্সিজেন, O2 মানে কি 2টা অক্সিজেন, এই সাধারণ সংকেতে মিললে একটা হবে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড সমাণু। আরেকটা হবে অ্যাস্টার সমাণু। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড সমাণু হবে আর অ্যাস্টার সমাণু হবে এই সাধারণ সংকেত অনুযায়ী যদি হয়। লিখেছো, এটুক লিখেছো? হ্যাঁ স্যার। জি স্যার। এই সাধারণ সংকেতে মিললে এক প্রকারের সমাণু হবে কার্বক্সিলিক অ্যাসিড আর আরেক প্রকারের সমাণু হবে অ্যাস্টার। তাহলে দেখো C3H6O2, C3H6O2 এই আগের সাধারণ সংকেতে মিলছে, কিন্তু CnH2 এই সাধারণ সংকেতে মিলছে, তাহলে এটা কি হবে কার্বক্সিলিক অ্যাসিড হবে আর অ্যাস্টার হবে কয় কার্বনের, 3 কার্বনের। 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড সমাণু এই একটাই হয়, কারণ কার্বক্সিলিক অ্যাসিড তো প্রান্তে থাকে। বলতে পারো স্যার কার্বক্সিলিক অ্যাসিড কেন প্রান্তে থাকে? কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের এক হাত ফাঁকা আছে, এক হাত ফাঁকা থাকার কারণে প্রান্তে থাকে। যার এক হাত খালি আছে সে কি প্রান্তে থাকবে, মাঝখানে থাকতে পারবে না। আর কে মাঝখানে থাকবে তাও বলতেছি, কিটোন যারা তাদের কিন্তু 2 হাত খালি আছে, কিটোনের 2 হাত খালি আছে, তাহলে কিটোন কি মাঝে থাকতে পারবে। দেখো এটা কিটোন লিখলাম, কিটোনের 2 পাশে 2 হাত আছে, তাহলে কিটোন কিন্তু মাঝে থাকতে পারবে। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের তো এক হাত খালি আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কি প্রান্তে থাকবে। এখন এরকম যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখি তাহলে কিন্তু লাভ নাই। দেখো এইটা আর আগেরটা একই যৌগ, একই যৌগ দ্বিতীয়বার লেখা হয়েছে,
এটা এই প্রান্তে 1 নং কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, এটা এই প্রান্তে 1 নং কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। এটা 1 নং কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড 3 কার্বন অ্যাসিড, এটাও 1 নং কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড 3 কার্বন অ্যাসিড। এটা নতুন কিছু হয় না, এটা ভুল লেখা হয়েছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড সমাণু একটাই সম্ভব। আর এস্টার সমাণু 3 কার্বন থেকে এস্টার সমাণু এই একটা সম্ভব। সি ডাবল ও দুই পাশে অ্যালকাইল মূলক থাকলেই তো এস্টার, একটা এস্টার সম্ভব। প্রয়োজনে হাইড্রোজেন দিয়ে দেই, এই হাইড্রোজেন একটা, এই কার্বন হাইড্রোজেন দুইটা, এই কার্বন হাইড্রোজেন তিনটা। কেউ এর নাম বলতে পারো? এই এস্টারটার নাম এনিওয়ান বলতে পারো? ইথাইল মিথানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড মনে আছে? জি স্যার। আর এই আরেকটা এস্টার করা যায়, দেখো আরেকটা নতুন করে এস্টার লিখি। এটা হাইড্রোজেন দিয়ে দেই, তারপর বলো তো এটার নাম বলো তো কেউ। এটার নাম কি? মিথাইল মিথানয়েড। কেন? মিথাইল মিথাইল অ্যাসিটেট। মিথাইল ইথানয়েড বা অ্যাসিটেট। এটা তো ইথানয়েড বা অ্যাসিটেট, এটা মিথাইল, এটা কি ইথানয়েড বা অ্যাসিটেট? যা বলো। মিথাইল ইথানয়েড বা অ্যাসিটেট। এস্টার আর সম্ভব না। তাহলে এই সমাণু হয়েছে তিনটা, একটা অ্যাসিড সমাণু আর দুইটা এস্টার সমাণু হয়েছে, লেখা হয়েছে তোমাদের, বুঝবো? জি স্যার। জি স্যার। এরপর C4 H8O2, C4 H8O2, C4 H8O2, এটা দেখো এস্টার হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে। আগে কার্বক্সিলিক অ্যাসিড লিখি, 4 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, 4 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড এই একটা হয়, 4 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড এই আরেকটা হয়। আর কি কিছু হয় পারলে বলো। আমি যদি বলো হয়, এই সি ডাবল ও, তারপর সি, তারপর সি, তারপর ধরো এই একটা লিখছি, এটা কি নতুন কিছু হয়েছে বলো? না স্যার। না স্যার। এইটাই দেখো 2 নং কার্বনে মিথাইল আর 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এটাও কিন্তু 2 নং কার্বনে মিথাইল আর এটাও 3 কার্বনের বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে একই যৌগ। 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, হাইড্রোজেন দিয়ে বিবেচনা করো, 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, এটাও 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, মনে হচ্ছে আরেকটা যৌগ কিন্তু একই যৌগ। আরেকটা যেন কে কি বললা বলো তো, বলো। এই সি ডাবল ও, লেখো না সবাই, HC+O, ওই HCC, হ্যাঁ বলো, তারপর সি, সি, তারপর সি, তারপর সি। এটার সমস্যা কি বলো? স্যার প্রথমটাই তো। প্রথমটাই তো, প্রথমটা 1 নং কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড 4 কার্বনের অ্যাসিড, এটা তো 1 নং কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো এদিক থেকে নাম্বারিং 4 কার্বনের অ্যাসিড।
তাহলে এই প্রথম যৌগটাই আবার লিখছি, দেখছো ঝামেলা কোথায়? এটাই প্রথম যৌগটাই, দেখো এটাই প্রথম যৌগটাই আবার লেখা হয়েছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আর সম্ভব না। আর এস্টার, এস্টার এই একটা এস্টার হয়, এইখানে হাইড্রোজেনটা দিয়ে দিই, নাহলে তোমরা ফেলতে পারবে না। হাইড্রোজেনে ভুল করবা। এই একটা এস্টার হয়, এই আরেকটা এস্টার হয়। আর কোনো এস্টার হয় পারলে বলো। স্যার দুটো সেম না? না, দুটো সেম না। এটা হলো ইথাইল ইথানয়েড, আর এটা হলো মিথাইল প্রোপানয়েড। আলাদা যৌগ, উপরে এই দুটো আলাদা যৌগ, উপরেরটা ইথাইল ইথানয়েড আর নিচেরটা মিথাইল প্রোপানয়েড। স্যার স্যার লাস্টের নাম দুইটা আবার একটু বলবেন? ইথাইল, দেখো আমি কালার পেন দিয়ে দেখাই, ইথাইল ইথানয়েড, মিথাইল প্রোপানয়েড। হাইড্রোজেন দিয়ে নিও নাম লেখার সময়। আর কি কোনো এস্টার হয় পারলে বলো। আর এস্টার তৈরি করা যায়? দেখো এই একটা এস্টার করি, এইটা এই এস্টারটা কিন্তু এর আগে লিখি নেই, হাইড্রোজেনও দিয়ে দিই, এই কিন্তু আর একটা নতুন এস্টার হয়েছে। স্যার, হ্যাঁ স্যার আরো একটা হয় না? বলো। COOH, তারপর CH2, CH2, CH3। না, সিওএইচ বলো, এই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল আসবে এস্টারে, বলো। স্যার HCOO, হ্যাঁ এই সি ডাবল ও, তারপর তারপর CH2, 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 CH3। CH3, এটা কি লিখছি দেখো। না সেটি লেখেন। স্যার এটা 3 নাম্বার এটা তো লেখাই এটাই তো লেখা ফার্স্টে হয়েছে। লিখেছি, এটাই এই যৌগটা, দেখছো ঝামেলা কোথায়? এটাই তো এই যৌগটা, একেবারে হুবহু এই যৌগটা, আর হয় না। আর এইটার নামটা একটু লেখো, 1 নং 2 নং 3 নং বড় শিকলে নাম্বারিং। প্রোপাইল
প্রোপাইল, আর 2 নং কার্বনে মিথানয়েট, 2 মিথানয়েট। প্রোপাইল 2 মিথানয়েট। এইভাবে যে কয় প্রকারের বিন্যাস সম্ভব সেই কয় প্রকারের সমাণু সম্ভব। স্যার এটা তো অ্যাসিডি লাগে। অ্যাসিড কোথায় এটা? এই আসলে মিথানোইক অ্যাসিড, এটা কিন্তু হাইড্রোকার্বনের অ্যাসিড, এটা হলো কার্বক্সিলিক কার্যকারী মূলকের অ্যাসিড। এই কার্যকারী মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল আসছে। এটা হাইড্রোকার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, যেটা তোমাকে আমি একটু লিখে দেখাই। কার্যকারী মূলক কিন্তু আমি পড়া দিয়েছিলাম, মানে নোট দিয়েছিলাম। এই হলো এইটার গাঠনিক সংকেত। এটা কার্বন শিকল আরো থাকতে পারতো, এটা হাইড্রোকার্বনের শিকল, এইটা হলো কার্যকারী মূলক। অ্যাসিডের কার্যকারী মূলক কিন্তু এই অংশ 19 পড়েছো। এই কার্যকারী মূলকের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন প্রতিস্থাপন করে এই অ্যালকাইল মূলক আসছে অ্যাস্টার। অ্যাসিড কার্যকারী মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল আসলে অ্যাস্টার। এটা কার্যকারী মূলকের হাইড্রোজেন না, এটা হাইড্রোকার্বনের হাইড্রোজেন। এই কার্যকারী মূলকের হাইড্রোজেন দেখো, এইটা এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন করে এই অ্যালকাইল আসছে। জি স্যার বুঝছি। এখন বুঝছো? এভাবে জিজ্ঞেস করবা, নাহলে কিন্তু সমস্যা থেকে যাবে। এই অধ্যায়ে উদ্দীপক ধরে অ্যান্সার করা সো টাফ বিষয়। তোমার প্রশ্নটা একটা ধরো নির্বোধের মতো কোশ্চেন হয়েছে, ভুল কোশ্চেন, সেটাও আমাকে বলবা। আমরা খুব দ্রুত আগে এলাম নাই। এরপর লেখো সিএন। সিএন মানে কার্বন এন সংখ্যক। সিএন হাইড্রোজেন ট্রাইজেনের চেয়ে 3টা বেশি, আর নাইট্রোজেন হাইড্রোজেন ট্রাইজেনের চেয়ে 3টা বেশি নাইট্রোজেন। এরূপ সাধারণ সংকেতে মিললে এটা হবে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কার্বন কার্বন এক বন্ধন বিশিষ্ট। কার্বন কার্বন এক বন্ধন বিশিষ্ট যৌগকে বলা হয় সম্পৃক্ত। সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন। অ্যালিফেটিক মানে বেনজিন চক্র নাই। অ্যালিফেটিক অ্যামিন। সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন হবে সিএন এইচ টু প্লাস 3 আর নাইট্রোজেন থাকলে। এরপর দেখো C3H9N, এন মানে নাইট্রোজেন। C3H9N, তাহলে CnH2 প্লাস 3N আগের সাধারণ সংকেত অনুযায়ী যৌগ হয়েছে। তাহলে এটা হবে সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন। কয় কার্বনের? 3 কার্বনের। 3 কার্বনের এই একটা অ্যামিন সম্ভব। অ্যামিন, বাকি হাতে কিন্তু হাইড্রোজেন আছে, ভেবে নিও। আর নাইট্রোজেনের জন্য কয় হাত মনে আছে কারো? স্যার 3 হাত। 3 হাত। 3। নাইট্রোজেনের আবার 4 হাত ফিল আপ করতে যাইও না, তাহলে কিন্তু সব গেছে। তাহলে এটা নিচে লিখি, নাহলে হিজিবিজি হয়ে যাচ্ছে।
আর কি কোনো অ্যামিন সম্ভব পারলে বলো 3 কার্বন দিয়ে অ্যামিন আর সম্ভব এনিওয়ান বলো স্যার সাইক্লোপ্রোপেনের সাথে একটা এনে না সাইক্লো না এলিফেটিক এগুলো সাইক্লো হবে না তাহলে হাইড্রোজেন মেলবে না কিন্তু এলিফেটিক মানে সাইক্লো না আর কোনো অ্যামিন সম্ভব না আমি বললাম সম্ভব আরেকটা সম্ভব বলো পারলে বলো কেউ এনিওয়ান স্যার নাইট্রোজেনের উপরে বা নিচে কার্বন দিলে হয় সি তারপর এন তারপর সি যদি এন এর নিচে আরেকটা সি দেই হ্যাঁ এই তো সি এন তারপর সি তারপর এন উপরে একটা সি উপরে নিচে দিয়ে দাও একই কথা উপরে দাও আর নিচে দাও এটা নিচেও দিতে পারতা উপরে দিতে পারতা এই আরেকটা অ্যামিন এটা কিন্তু লিখিনি এর আগে এই আরেকটা অ্যামিন হয়েছে দেখো এটা কিন্তু আগে নাই দেখো তোমার খাতায় লেখা আছে স্যার অ্যালিফেটিক মানে কি বলছিলেন জানা স্যার এলিফেটিক বেনজিন চক্র নাই যাদের এলিফেটিক বেনজিন চক্র থাকলে অ্যারোমেটিক সেই এলিফেটিক অ্যারোমেটিক নিয়ে আমরা আবার পরে আলোচনা করব ডিটেইল C4 H11 N C4 H11 N দেখো CN H2N প্লাস 3N ওই সাধারণ সংকেত অনুযায়ী হলো যোগ জি স্যার এখন আমরা অ্যামিন ট্রাই করি 4 কার্বনের এই একটা অ্যামিন 4 কার্বনের এই একটা অ্যামিন এখানে নাইট্রোজেন 4 কার্বনের এই একটা অ্যামিন চার কার্বনের এই একটা অ্যামিন চার কার্বনের এই আরেকটা অ্যামিন আর কিছু করা যায় স্যার যদি একটা এন মধ্যে দিই আর চারপাশে চারটা সি দেই কার নাইট্রোজেনের 4 হাত না তো ও স্যার নাইট্রোজেনের তো 3 হাত ঝামেলা তো ওই জায়গায় আর কি কিছু করা যায় পারলে বলো যায় কিন্তু এনিওয়ান বলো স্যার নাইট্রোজেনের এক হাতে CH3 আর এক হাতে CH3 আর এক হাতে C2H5 এই সেটাই তো এটা সেটাই তো এইটা এই যে এটা লিখলাম এই যে সেটাই এটা তুমি যেটা বললা দেখছো ঝামেলা কোথায় আর কেউ এই দেখো আমি একটা লিখতেছি এটা কি এর আগে লিখছি দেখো তোমার খাতায় লেখা আছে তো দেখো এর আগে আর নাই
আরো একটা অ্যামিন করি, এটা কি এর আগে লিখেছি? দেখো না স্যার। দেখছো এখন কত দূর ভাবতে হবে, যে কয় পদের বিন্যাস সম্ভব সে কয় প্রকারের সমাণু সম্ভব। বাকি হাতে গুনে গুনে হাইড্রোজেন দিও, হাইড্রোজেন দিয়ে আমরা আর সময় নষ্ট করতে চাচ্ছি না। স্যার, হ্যাঁ বলো। স্যার পরীক্ষার সময় কি যে কয়টা সম্ভব ওই কয়টাই লিখতে হবে? অবশ্যই। স্যার একটা স্বাভাবিক- দুটো যদি বাদ পড়ে? বাদ পড়লে তোমার আগের খাতা তো লেখছে, তুমি লেখো নাই, তোমার আগের খাতা লেখছে। খাতা তো এইভাবে কম্পেয়ার করে দেখা হয়, তখন একটা দুটো বাদ পড়লেও ফুল মার্কস দেওয়া উচিত। কিন্তু যখন আগের খাতা লেখে, মেধাবী যে তোমার চেয়ে বেশি না সেটা তো না, তোমার চেয়ে বেশি মেধাবী স্টুডেন্ট তো আছে, সে তো সব লিখে বসছে, আর তুমি একটা দুটো কম লেখছো, তখন তুমি আন্ডার মার্কিং হবা, তোমাকে আন্ডার মার্কিং করা হবে, কম মার্ক দেওয়া হবে। C6H6 যৌগ, কিন্তু বেনজিনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা প্রতিস্থাপক আসছে যে কোনো কিছু, এটা দ্বি প্রতিস্থাপিত বেনজিন বলা হয়। এই দ্বি প্রতিস্থাপিত বেনজিনের একটা হবে অর্থ সমাণু, আর একটা হবে মেটা সমাণু, আর একটা হবে প্যারা সমাণু। সবাই যথেষ্ট গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারে ক্লাস করবা। আমার কাছে কয়েকশো জন আছে শুধু এই চ্যাপ্টার পড়তে চায়, অন্তত 100 জন তো আছে যাদের পরীক্ষা হওয়ার কথা ইন্টারমিডিয়েট, তারা পড়তে চায়, অন্তত 100 জন আছে। তারা পড়ে পারবে না, আমি পড়ালেও পড়ে পারবে না। 100 জন আছে আবার পড়তে চায় জৈব রসায়ন অধ্যায়। আর এই অধ্যায় যদি তুমি ভালো করে না পারো, হায়ার ক্লাসেও কেমিস্ট্রি বুঝবে না। হায়ার ক্লাসে সব জায়গায় কেমিস্ট্রি আছে, সকল পদার্থ কিন্তু রাসায়নিক পদার্থ, সব জায়গায় কেমিস্ট্রি আছে। এই অধ্যায় ভালো করে বুঝবে না, তুমি হায়ার ক্লাসেও আর ভালো রেজাল্ট করতে পারবে না, এরকম একটা ব্যাপার আছে। দেখো দ্বি প্রতিস্থাপিত বেনজিন হলো কিনা, বেনজিনের 2 হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা ক্লোরিন আসছে, এটা ডাইক্লোরোবেনজিন। এটা হলো ডাইক্লোরোবেনজিন, বেনজিনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা ক্লোরিন আসছে, তাহলে এর সমাণু হবে 3 প্রকারের, অর্থ, মেটা আর প্যারা। দেখো এটা অর্থ ডাইক্লোরোবেনজিন, অর্থ অবস্থানে 2টা ক্লোরিন আসছে। এটা মেটা ডাইক্লোরোবেনজিন, মেটা অবস্থানে 2টা ক্লোরিন আছে। এটা একটু লেখো, অর্থ, এটা মেটা আর প্যারা। এইভাবে দ্বি প্রতিস্থাপিত বেনজিনদের 3 পদের সমাণু হবে অর্থ, মেটা, প্যারা। স্যার দুইটা হাইড্রোজেন কি শুধু হ্যালোজেন মৌল দিয়েই হবে প্রসারণ? না না, দ্বি প্রতিস্থাপিত বেনজিন যা দ্বারা থাকুক, C6H4, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, তোমার যা স্যার আছে। এক্স দ্বারা তো হ্যালোজেনই বোঝায় না? এক্স দ্বারা আমি হ্যালোজেন বুঝাইছি, মানে এখানে যে কোনো গ্রুপ, যে কোনো গ্রুপ, এক্স মানে যে কোনো কিছু হইতে পারে, এখানে যে কোনো কিছু হইতে পারে, যা হোক সব, সবকিছুর অর্থ দ্বি প্রতিস্থাপিত বেনজিন মানেই অর্থ, মেটা, প্যারা 3 প্রকারের সমাণু হবে, লিখে রাখো প্রয়োজনে, এখানে এক্স হ্যালোজেন না, যে কোনো দ্বি প্রতিস্থাপক লিখে রাখো প্রয়োজনে।
এরপরে দেখো CH P ডাবল বন্ড CH P যে কোনো কিছু এইভাবে যদি থাকে তাহলে সিস ট্রান্স হবে, অর্থাৎ জ্যামিতিক সমানুতা হবে। জ্যামিতিক সমানুতা পাওয়া। এরূপ সাধারণ সংকেতে মিললেই জ্যামিতিক সমানুতা হবে। কাদের জ্যামিতিক সমানুতা হবে? যাদের সিস ট্রান্স করা যাবে। তুমি কাঠামোটা দেখে ভাববা অভিন্ন গ্রুপদের একই পাশে দিলে সিস আর বিপরীত পাশে দিলে ট্রান্স, এইভাবে যাদের সিস ট্রান্স হবে তাদেরই জ্যামিতিক সমানুতা হবে। দেখো এর সিস ট্রান্স করি আমরা, এটা সিস সমাণু, আর এটা ট্রান্স সমাণু হবে। সিস ট্রান্স হওয়া মানেই জ্যামিতিক সমানুতা, যাদের সিস ট্রান্স হবে তাদেরই জ্যামিতিক সমানুতা হবে। জ্যামিতিক সমানুতার অপর নামই কিন্তু সিস ট্রান্স সমানুতা। হয়েছে? লেখছো? লেখা শেষ? জি স্যার। এই একটা যৌগ দেখো, এই ক্লোরিন হাইড্রোজেন কার্বন ডাবল বন্ড, ক্লোরিন হাইড্রোজেন কার্বন, এদের ওই আগের গ্রুপের মতো হয়েছে, তাহলে এটা 1,2-ডাইক্লোরোইথিন। 1,2-ডাইক্লোরোইথিন এর সিস ট্রান্স হবে, এটা হলো সিস 1,2-ডাইক্লোরোইথিন, যাতে অভিন্ন গ্রুপরা আর এই চ্যাপ্টার কিন্তু পড়া শেষ হলেই আমি আবার সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে তারপর এই চ্যাপ্টার থেকে বেরোবো। যথেষ্ট সৃজনশীল কোশ্চেন প্র্যাকটিস করা লাগবে। আর আমার ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি যে কোনো সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে পারবা, যত কঠিন প্রশ্ন হোক। আমি পড়াচ্ছি কঠিন করে, যাতে তোমার তোমার আর ইন্টারমিডিয়েট স্টেজে আর এর চেয়ে বেশি আর জানার দরকার পড়বে না। তুমি বই খুলে দেখো যে বইয়ের চেয়ে তুমি কত বেশি জানতেছো, বই খুলে দেখে নিও। সিস 1,2-ডাইক্লোরোইথিন আর পরেরটা হলো ট্রান্স 1,2-ডাইক্লোরোইথিন, নাম তো পারবা। এরপর দেখো CH3 CH ডাবল বন্ড CH CH3, এটাতে অভিন্ন গ্রুপদের একই পাশে দিলে সিস আর বিপরীত পাশে দিলে
ট্রান্স হবে। অভিন্ন গ্রুপ মিথাইল দুইটা অভিন্ন গ্রুপ। এটা হলো 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন, আর 2 নং কার্বনের দ্বিবন্ধন আছে বিউটিন 2, এটা হলো সিস বিউটিন 2 যাতে অভিন্ন গ্রুপরা একই পাশে আছে, আর এটা হলো ট্রান্স বিউটিন 2 যাতে অভিন্ন গ্রুপরা বিপরীত পাশে আছে। সিস বিউটিন 2 ট্রান্স বিউটিন 2 ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, তোমার কাছে আর জৈব রসায়ন জটিল মনে হবে না। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, আমার সাথে সাথে জিজ্ঞেস করো, তারপর সৃজনশীল সলভের সময় দেখবা তুমি কত পারতেছো। সৃজনশীল সলভ করবো তো ক্লাস এগুলোর পরেই। হয়েছে, লিখছো? জি স্যার। এখন তোমরা একটু বলো তো এইটার সিস্টেন্স করা যায় কিনা। এ কিন্তু ক্লোরিন, এটা সিস্টেন্স করা যাবে? না স্যার করা যাবে না। স্যার করা যাবে না। আমি করি, দেখো হয় কিনা। লেখো, যারা অভিন্ন গ্রুপ তাদের দেখতে হবে তো, ভিন্ন গ্রুপদের তো দেখবো না। ভিন্ন গ্রুপ এইচ আর সিএল আছে তাদের তো দেখবো না, অভিন্ন গ্রুপদের একই পাশে ফেলবো। অভিন্ন গ্রুপদের একই পাশে ফেললাম। এটা হলো 2 ক্লোরোবিউটিন 2, 2 নং কার্বনের ক্লোরিন আর 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন 2 ক্লোরোবিউটিন 2, এটা সিস 2 ক্লোরোবিউটিন 2 যাতে অভিন্ন গ্রুপের একই পাশে আছে। ভিন্ন গ্রুপদের তো তুমি দেখবা না, অভিন্ন গ্রুপদের একই পাশে ফেললেই সিস, আর বিপরীত পাশে ফেললে কি ট্রান্স। স্যার নামটা একটু বলেন। নামটা তুমি বলো তো, যৌগটার নাম কি? 2 ক্লোরোবিউটিন 2, 2 ক্লোরোবিউটিন 2, এই বাম পাশেটা হলো সিস 2 ক্লোরোবিউটিন 2 আর ডান পাশেটা হলো ট্রান্স 2 ক্লোরোবিউটিন 2। লিখছো? জি স্যার। দেখছো সিস্টেন্স করেছি, কিন্তু আমাদের কাজ হলো অভিন্ন গ্রুপদের দেখা, ভিন্ন গ্রুপদের তো আর দেখবো না। এখানে একটু হায়ার ক্লাসের জন্য একটু জেনে রাখো বাড়তি বিষয়। যদি এরূপ কাঠামো থাকে, ভারী ভারী গ্রুপ, ভারী গ্রুপ সেম সাইডে, আর বাকিরা হালকা গ্রুপ, হালকা গ্রুপরা বিপরীত পাশে। এটা অক্সিজেন অক্সিজেন। ভারীরা সেম সাইডে থাকলে এটাকে বলা হয় জেড সমাণু।
জুসামাইন বলা হয়, যে জার্মান শব্দ তো, এটা জেড সমাণু, জেড সমাণু ভারী ভারী যদি একই পাশে থাকে তাহলে জেড। জুসামেন, জেড হলো জুসামেন, জেড ইউ এস এ ডাবল এম ই এন। এভাবে ভারীরা একই পাশে থাকলে জেড সমাণু জুসামেন, আর ভারীরা কোনাকুনি থাকলে এটা হলো ই সমাণু। ভারী আর ভারী, ভারী ভারী গ্রুপ কোনাকুনি আর বাকিরা হালকা, এটাকে বলা হয় ই সমাণু। ই সমাণু এন্টজেজেন, এন্টজেজন এটাও জার্মান শব্দ। এন্টজেজেনের ই আর জুসামানের জেড। এই বিষয়টা একটু অ্যাডমিশন টেস্ট লিখে রাখো, এই ইয়া তো সিলেবাসে নাই, মাঝে মাঝে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে। স্যার এখানে অক্সিজেন দ্বারা হালকা বস্তু বুঝতেছি। না, হালকা গ্রুপ, হ্যাঁ বাকিরা হালকা গ্রুপ। ভারী টু ভারী দেখবা, আর বাকিদের তো দেখবা না। আর একটু লিখি তারপরে এই বিষয়টার কোনো একটু অ্যাডমিশন টেস্ট লেখো তো, এগুলো বোর্ডের পরীক্ষায় দরকার নাই, এগুলো আমাদের সিলেবাসে নাই, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে। এটি লেখো অ্যাডমিশন টেস্ট, এগুলো বইতেই নাই। হয়েছে, লেখা হয়েছে সবার? জি স্যার। এখন দেখো লিখছি, ব্রোমিন আর ক্লোরিন ভারীরা, ভারীরা একই পাশে আছে, আর হাইড্রোজেন আর ফ্লোরিন হালকারা, হালকারা হালকাদের তো দেখবো না, ভারীদের দেখবো, ভারীরা একই পাশে আছে। এটা কি জেড সমাণু। আর ভারীরা ভারীরা যদি বিপরীত পাশে থাকে তাহলে এটা ই সমাণু। এ বেশ আসে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো বহুবার আসছে এই সম্পর্কিত প্রশ্ন। এই ভারীরা ভারীরা বিপরীত পাশে আছে, এটা ই সমাণু। নাম বলতে পারো কেউ এই যৌগের নাম? হ্যালোজেনরা না কম নাম্বারে পরে, যেদিক থেকে করলে যোগফল কম হয় সেদিক থেকে নাম্বারিং করবা। আমি একটু নামটা লিখি, বর্ণমালার ক্রম অনুযায়ী 2 ব্রোমো, 1 ক্লোরো,
1 ফ্লোরো আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন না, এটা ইথিন। টু ব্রোমো 1 ক্লোরো 1 ফ্লোরো ইথিন। স্যার হুম, স্যার এই জায়গায় 2 নাম্বার যে কার্বনটা এটা 1 নাম্বার দেওয়া যেত না? দিলে তো ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল বেশি হতো। দেখো ওর কথা, তোমার হ্যাঁ। কথা অনুযায়ী দেই 1 আর 2, তাহলে 1 2 2 ব্যবহৃত সংখ্যার যোগফল কত হতো? 5। আর এখন যেটা লিখছি তাতে ব্যবহৃত সংখ্যার যোগফল কত? 4। এটাই ঠিক আছে, তুমি যেটা বললা সেটা ভুল আছে। আর বর্ণমালার ক্রম অনুযায়ী ব্রোমিনের ব্রোমোর বি, ক্লোরোর সি আর ফ্লোরোর এফ অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী লেখা হয়েছে। বুঝবো হয়েছে লেখা? জি স্যার। এই বিষয়টা অ্যাডমিশন টেস্ট লিখে রাখো, বোর্ডের পরীক্ষার জন্য দরকার নেই। এটা আমি বাড়তি পড়াচ্ছি, এগুলো নাই ইন্টারমিডিয়েট কোর্সে নাই, অ্যাডমিশন টেস্টে আসে। একটা জিনিস কি তোমরা জানো, এই যে সমানুতা, এ তো আমরা প্রাথমিক আলোচনা করতেছি, হায়ার ক্লাসে দেখবা। তুমি ওষুধ খেয়েছো পেটে, পেটে একই পেটে ওষুধ খেয়েছো, একটা খেয়েছো মাথা ব্যথার ওষুধ, মাথা ব্যথা কমছে। আরেকটা খেয়েছো চোখ ব্যথার ওষুধ, চোখ ব্যথা কমছে। এগুলো সেই সমানুতার ব্যাপার। এই সমানুতার চেঞ্জ চেঞ্জের কারণে এগুলো হয়। খাইছো ওষুধ পেটে, মাথা ব্যথা কমছে, ব্যথা কমছে মাথায়। এই ওষুধের কার্যকারিতা এর উপর নির্ভরশীল। এখন দেখো এই কার্বন, এর সাথে এক্স ওয়াই জেড পি 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে এই কার্বনকে কি বলা হয়? কাইরাল। কাইরাল কার্বন হলে এদের কি পাওয়া যাবে? আলোক সমাণু। কাইরাল কার্বনদের পাওয়া যাবে আলোক সমাণু। এই কার্বন দেখো 4টা ভিন্ন গ্রুপ আছে। আর একটু লিখি, যৌগটাই লিখি। এই একটা যৌগ দেখো, CH3 CH OH COOH। এখানে মাঝখানের কার্বনটায় 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, একটা হাইড্রোজেন, একটা মিথাইল, একটা হাইড্রোক্সিল, একটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মাঝখানের কার্বনটা কি কাইরাল হয়ে আছে, তাই না? জি স্যার। কাইরাল হলে আলোক সমাণু হবে। আলোক সমাণু তো জানোই, দর্পণ প্রতিবিম্ব। এক সমাণুর দর্পণ প্রতিবিম্ব হবে আরেকটা, তাহলে এটা ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড ডানে ওইস থাকলে কি ডিল্যাকটিক অ্যাসিড। এটা ডিল্যাকটিক অ্যাসিড। আর এল ল্যাকটিক অ্যাসিডের ফিগার তো এর দর্পণ বিম্ব। ডানে ওইস যার আছে সে হলো ডিল্যাকটিক অ্যাসিড। এর সামনে মাঝখানে এসে মানে সামনে কাল্পনিক দর্পণ বিবেচনা করি, দর্পণ মানে মিরর বা আয়না। এর দর্পণ প্রতিবিম্ব হবে এল ল্যাকটিক অ্যাসিড।
দর্পণ প্রতিবিম্বের মতো লেখো, আস্তে আস্তে লেখো। এই কাইরাল কার্বন, মাঝখানে কাইরাল কার্বন, চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকলে কি কাইরাল। এটার নাম কিন্তু এল ল্যাকটিক অ্যাসিড, নামটা লেখো, এল ল্যাকটিক অ্যাসিড। যে আলোর তলকে ডানে ঘুরায় সেটা ডি ডেক্সটো, আর যে বায়ে ঘুরায় সে এল লেভো। ডেক্সটো লেভো। ডেক্সটো বাংলা নাম আছে দক্ষিণাবর্তী, আর লেবোর বাংলা নাম হলো বামাবর্তী। এভাবে কাইরাল কার্বন থাকলেই একটার দর্পণ প্রতিবিম্ব হবে আরেকটা, এবং দুই পদের সমান হবে, একটা ডি যেটা ডানে ওইস ডি আর বায়ে ওইস থাকলে এল। এই যৌগটা দেখো, এটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো মূলক আর অ্যাসিড মূলক থাকলে এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এখানে এই মাঝখানের কার্বনটা কিন্তু কাইরাল হয়ে আছে, মাঝখানের কার্বনটা কাইরাল। দেখো চারটা ভিন্ন গ্রুপ দেখো, মিথাইল একটা, হাইড্রোজেন একটা, অ্যামিন একটা, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ একটা। তাহলে এরও কাইরাল কার্বন থাকার কারণে এরও হবে কি আলোক সমানুতা। কার্বক্সিল গ্রুপ যার ডানে এনএইচ সেটা হলো ডি, আর বায়ে এনএইচ থাকলে এল। এটা ডি, এর সামনে কাল্পনিক দর্পণ বিবেচনা করি, এটা হলো 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। দেখো 2 নং কার্বনে অ্যামিনো গ্রুপ আছে আর 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। টু অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, কিন্তু ডানে NH2 থাকলে ডি, ডি 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। আর এটা একই সমাণু এল, L2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড।
প্রোপানয়িক অ্যাসিড। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। হ্যাঁ এখন আগামী ক্লাসে সলভ ক্লাস দিলে পরের ক্লাসে পরীক্ষা নেওয়া যাবে মনে হয়। আর কেউ যদি এক্সট্রা ক্লাস চাও তাও পাবা, এক্সট্রা ক্লাস চাইলেও দেওয়া হবে। জি স্যার চাই। হ্যাঁ হ্যাঁ, আগে পড়ে পড়ে নাও, সব পড়ে নাও, একবারে সব সলভ নেবা। মানে তোমার জন্য তো আর দুইবার দেওয়া যাবে না এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাসও দেওয়া হবে। সমানুতা থেকে পরীক্ষা আমি বলে দেবো আরো না কি বইয়ের শেষ? কোন। হ্যাঁ শেষ। আরো চাও? দেখো না, দেখো না, কত কিছু পড়াইছি বই থেকে। এখন দেখো আরেকটা জিনিস দেখো, আমরা শেষ পর্যায়ে আছি। এই একটা যৌগ, এই যৌগে কাইরাল দুইটা বৈসাদৃশ্য অর্থাৎ ডিফারেন্ট টাইপের বৈসাদৃশ্য কাইরাল আছে এই যৌগে। এখানে কাইরাল দুইটা আছে। এদের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কাইরাল সমান সমান আলোক সমাণুর সংখ্যা। আলোক সমাণুর সংখ্যা টু টু দি পাওয়ার কাইরাল সমান সমান আলোক সমাণুর সংখ্যা। আর এরা কেমন? বৈসাদৃশ্য কার্বন সম্বলিত। কার্বন কাইরাল দুইটা বৈসাদৃশ্য অর্থাৎ ডিফারেন্ট টাইপের বৈসাদৃশ্য কাইরাল কার্বন থাকলে, কাইরাল কার্বন থাকলে বৈসাদৃশ্য মানে কাইরাল দুইটা ভিন্ন টাইপের। তাহলে এটার আলোক সমাণুর সংখ্যা কত হবে বলো তো, মুখে মুখে বলো। 2 টু দি পাওয়ার কাইরাল, 4টা স্যার। 4। 2 টু দি পাওয়ার 2 4টা হয়েছে, লিখেছো? জি স্যার। কিন্তু যদি সাদৃশ্য কাইরাল থাকে তাহলে আবার অন্য ব্যাপার। এ বি এ বি আর মিথাইল। দেখো এটাতে কাইরাল দুইটা দেখো, দেখে পর্যবেক্ষণ করো। এখানে কাইরাল দুইটা কেমন বলো? সাদৃশ্য কাইরাল। সাদৃশ্য কাইরাল। সাদৃশ্য কাইরালে আলোক সমাণু কমবে তো, কারণ সাদৃশ্য কাইরাল হলে তো মেসো সমাণু পাওয়া যাবে। এখানে সাদৃশ্য কাইরাল হলে
2 টু দি পাওয়ার কাইরাল -1 সমান সমান আলোক সমাণুর সংখ্যা। আলোক সমাণুর সংখ্যা আর 2 টু দি পাওয়ার কাইরাল -2/2 এটা হলো মেসো সমাণুর সংখ্যা। আলোক নিষ্ক্রিয় মেসো সমাণুর সংখ্যা মেসো সমাণুর সংখ্যা মেসো সমাণুর সংখ্যা। বলো তো মুখে মুখে বলো, আলোক সক্রিয় কয়টা হবে? ওই সূত্র অনুযায়ী কাইরাল তো 2টা। 3টে। 3টা। কেন কেন 2 টু দি পাওয়ার 2টা। 2 টু দি পাওয়ার 2 - 1 1 তো কাইরাল 2টা না, n হলো কাইরালের সংখ্যা। জি স্যার। এটা হলো সাদৃশ্য কাইরালদের ক্ষেত্রে। সাদৃশ্য কাইরাল, আগে কি লিখছিলাম দেখি, সাদৃশ্য কাইরাল কার্বন থাকলে। সাদৃশ্য কাইরাল কার্বন থাকলে আবার এই সূত্র, আর আগের যেটা লিখছিলাম সেটা হলো বৈসাদৃশ্য কাইরাল কার্বন থাকলে। তোমরা একটা কাজ করো, আমি যা যা পড়িয়েছি তার সলভ দাও আগে, 2 দিন সলভ দেবো। আমি যা যা পড়িয়েছি না, লেকচার কয়টা দেখে শীট দেখে এর সলভ দাও যা যা পড়িয়েছি, তারপর বইতে যাবা, নাহলে বই ধরে পড়তেই পারবা না। আমি যা যা পড়িয়েছি তার কিন্তু শীট দিয়েছি, লেকচার দেখবা, শীট দেখবা, তার সলভ দাও, তারপর বইতে যাবা। 2 দিন সলভ দেবো তো 10-15 মিনিট। আগামী ক্লাসে কিন্তু নতুন টপিকস পড়াবো। তাহলে বৈসাদৃশ্য কাইরাল থাকলে এরূপ সূত্র আলোক সমাণুর সংখ্যার ক্ষেত্রে, আর এটা হলো সাদৃশ্য কাইরাল থাকলে আবার এই সূত্র। যা যা পড়িয়েছি এগুলো ক্লাসগুলো দেখবা, শীট দেখবা, তারপর আমাকে জিজ্ঞেস করবা। যা যা পড়িয়েছি এর বাইরে কিন্তু না, তারপর তুমি বইতে গেলেই বুঝতে পারবা। ওই একই কথা বইয়ে লেখা আছে, পেঁচি টেচি লেখা আছে। আজকের মতো ক্লাস শেষ করলাম, কেউ কিছু বলবা? স্যার কালকে শীট নেওয়া যাবে না? শীট যে কোনো সময় নেওয়া যাবে। এতদিন নাও নাই কেন তুমি? বই পড়ে বোঝাই যাবে না, শীট বিশেষ কৌশল করে দেওয়া আছে। কেউ কিছু বলবা? ক্লাস শেষ করবো।